প্রিয় শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আজকে আমার এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এমএ শিক্ষার্থীরা আছো তারা আজকে আমার সাথে যুক্ত হবে। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদের ক্লাসটি শুরু করছি আজকে। শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদেরকে আমি ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, যেটার কোড হচ্ছে 500001, সেটা পড়িয়ে থাকি। এবং তোমরা তোমাদের সিলেবাসটি দেখেছো, সেখানে জানো যে তোমাদের দুটি টেক্সট বুক আছে। গ্রুপ এতে টেক্সট বুক হচ্ছে ডব্লিউপি আলস্টনের ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, এবং গ্রুপ বিতে টেক্সট বুক হচ্ছে উইগেনস্টাইনের ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস। আমি তোমাদেরকে গ্রুপে ডব্লিউপি আলস্টনের যে তোমাদের টেক্সট বুকটি আছে সেটার আলোকে তোমাদের আমরা পড়িয়ে থাকি সেই অংশটি। এবং প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি কিন্তু প্রথম থেকেই শুরু করেছিলাম তোমাদের জন্য ক্লাসগুলো নিয়েছি। সেখানে কিন্তু আমরা ভাষা দর্শনের যে সংজ্ঞা, ভাষা দর্শন যে বিভিন্ন যে তার যে ইতিহাস, ভাষা দর্শনের ইতিহাস, ভাষা দর্শনের বিভিন্ন বিষয়বস্তু, তার ভাষা দর্শনের কাজ ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস দুটি ক্লাসে আলোচনা করেছি। শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাস দুটো মিস করেছো, তোমরা সেই ক্লাস দুটি দেখে নিবে, তাহলে তোমাদের এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থ সম্পর্কিত যে মতবাদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে দেখো, তোমরা দেখে নাও, এটা তোমাদের টেক্সট বুক ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ ডব্লিউপি আলস্টনের। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাহলে অর্থের নির্দেশমূলক মতবাদ। ঠিক আছে শিক্ষার্থীরা, তার আগে আমরা বলে নিই যে তোমরা জানো যে ভাষা দর্শনের যদি আমরা সংজ্ঞাটি দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই যে ভাষা দর্শন হলো ভাষার প্রকৃতি, উৎপত্তি ও ব্যবহারের যুক্তিপূর্ণ আলোচনা। ভাষা দর্শন ভাষার প্রকৃতি এবং ভাষার সাথে বক্তার তাদের চিন্তার এবং জগতের মধ্যে সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা করে। ভাষা কি, শব্দের অর্থ বলতে কি বোঝায়, অর্থ কি, ভাষার বিভিন্ন উপাদান অর্থপূর্ণ হয় কিভাবে, ভাষা কি জগৎকে বর্ণনা করে না জগৎ সম্পর্কে আমাদের দেয়া চিত্রকে প্রতিফলিত করে, এগুলো হলো ভাষা দর্শনের মৌলিক প্রশ্ন। ভাষা হলো চিহ্নের সমষ্টি, যা আমরা একে অপরের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি। ভাষার যোগাযোগের মাধ্যমে আমরা অন্যজনকে জানাতে পারছি আমরা কি চিন্তা করছি, তাই না শিক্ষার্থীরা? তুমি সবাই জানো যে ভাষার মাধ্যমে আমরা একটু জানাতে পারি। যে চিহ্নগুলো দিয়ে ভাষা গঠিত হয়, সেই চিহ্নগুলোর অর্থ নির্ভর করে আমাদের চিন্তা কি প্রকাশ করছে তার উপর। সাধারণ যেগুলো ভাষা আছে, যেমন ধরো ইংরেজি, তারপর ফরাসি, বাংলা ইত্যাদি ভাষার কি ব্যবহৃত শব্দের অর্থ অনেকটা নির্ভর করে প্রথার উপরে। যে প্রথায় এক বক্তা অন্য বক্তার সাথে পারস্পরিক সম্মতির উপর ভিত্তি করে ভাষা ব্যবহার করে। মূল কথা হলো ভাষা দর্শনের ভাষা তথা শব্দসমূহ হলো চিহ্নের সমষ্টি এবং ভাষার প্রধান কাজই হলো যোগাযোগ স্থাপন করা। শিক্ষার্থীরা তোমরা জানো যে ভাষা দর্শনের আলোচনায় কিন্তু অর্থ শব্দটির দার্শনিক অর্থ কি সেটা নিয়েও আলোচনা করা হয়, এবং অর্থের প্রকৃতি নিয়ে যে মতবাদ সমূহ রয়েছে তার মধ্যে রয়েছে নির্দেশমূলক মতবাদ, ধারণাগত বা ভাবনামূলক মতবাদ, আচরণবাদী মতবাদ, সত্য মান সত্য হিসেবে অর্থ, এবং প্রয়োগমূলক মতবাদ। তো আজকে আমরা সব মতবাদগুলোর মধ্যে অর্থের যে নির্দেশমূলক মতবাদ সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই প্রথমে যে অর্থের নির্দেশমূলক মতবাদ কি বলছে, বা তারা প্রথম তাদের যে প্রধান যে বক্তব্য সেটা কি। অর্থের নির্দেশমূলক মতবাদ অনুসারে একটি নির্দিষ্ট শব্দের অর্থ বাস্তব জগতের কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে। তাহলে কি বুঝতে পারছি যে একটি নির্দিষ্ট শব্দের অর্থ বাস্তব জগতের কোনো নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করে, তার মানে সেটার অস্তিত্ব তারা দিচ্ছে যে একটা জিনিস আছে সেটা নির্দেশ করছে। শব্দের অর্থ তাই যা সে শব্দ নির্দেশ করে। এই মতবাদ অনুসারে ভাষাগত অভিব্যক্তি অর্থপূর্ণ বলা মানেই হলো সেই অভিব্যক্তি কোনো বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। তাদের অর্থ তাই যা তারা নির্দেশ করে, অর্থাৎ নির্দেশিত যে বস্তুটি আমরা দেখানো হচ্ছে সেটাই হচ্ছে তার অর্থ। যেমন ধরো ওবামা শব্দ ওবামা নামক ব্যক্তিকে নির্দেশ করে, তার মানে একটা ব্যক্তিকে সে নির্দেশ করলেই সেটার অর্থটা পাওয়া যাচ্ছে। এই অর্থের নির্দেশমূলক মতবাদ কিন্তু এটাই বোঝাতে যাচ্ছে। তাছাড়া এই মতবাদ কি মনে করে যে কোনো শব্দের অর্থে কোনো রহস্যময়তা নেই, শব্দ বা বাক্য যা নির্দেশ করে বা নাম করে তাই তার অর্থ। এই মতবাদ অনুসারে একটি বাক্যের অর্থ তার অন্তর্গত শব্দসমূহের নির্দেশক ও তাদের পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে। যেমন ধরো যে
কুকুর একটি মাদুর বা একটি কুকুর একটি মাদুরের উপর বসে আছে, ঠিক আছে। বাক্যটি নির্দেশ করছে কোনো বিশিষ্ট কুকুরকে যে মাদুরের উপর বসে আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা সম্পর্ক দেখানো যাচ্ছে। তাহলে বাক্যটিতে কি হচ্ছে, যে কুকুর পদটি কুকুরকে নির্দেশ করছে, তাই না? যেহেতু নির্দেশমূলক মতবাদ অনুসারে কোনো কিছুকে নির্দেশ করবে, তাহলে কুকুর পদটি কি কুকুরকে নির্দেশ করছে, এবং মাদুর নির্দেশ করছে সেই মাদুরকে যার উপর কুকুরটি বসে আছে, এবং বসে আছে নির্দেশ করছে উপরে বসে থাকা সম্বন্ধীটিকে। বাক্য আসলে নির্দেশমূলক মতবাদ যারা আছে তারা মনে করে যে বাক্য এভাবে বাস্তব জগৎকে চিত্রিত করে তাকে বর্ণনা করে এবং এভাবে বাক্য অর্থপূর্ণ হয়। এই মতবাদের দাবি করে যে একজন ব্যক্তি একটি বাক্যের অর্থ তখনই বুঝতে পারে যখন সে বাক্যের অন্তর্গত শব্দগুলো কি নির্দেশ করে তা সে জানে। নির্দিষ্ট মুক্ত পর্যবেক্ষণযোগ্য বস্তু যেমন ভিডিও ছাড়াও এই মতবাদ সাধারণ নাম যথা কুকুর বা কোনো গুণ, দয়ালু বা কোনো বিরাজমান অবস্থা তথা নৈরাজ্য বা কোনো সম্বন্ধ যথা হচ্ছে উপরে বসা, যেটা আমরা দেখলাম, ইত্যাদি অর্থ তারা যা নির্দেশ করে তাই বলে মনে করে। অর্থাৎ তারা তো নির্দেশ মানে কোনো একটা বস্তুকে নির্দেশ করা বোঝাচ্ছে কোনো সেটা অর্থ জানার ক্ষেত্রে, এবং তারা এটাও মনে করে যে এই যে সম্বন্ধগুলো রয়েছে যেমন গুণ রয়েছে সেগুলো তারা হচ্ছে নির্দেশনার মাধ্যমে সেটা অর্থটা কিন্তু প্রকাশ করতে পারছে, তাই না শিক্ষার্থীরা? তোমরা একটু বইটা দেখে নেবে শিক্ষার্থীরা, তো তোমাদের জন্য একটু সুবিধা হবে বুঝতে। এই মতবাদের মূল বক্তব্যকে বার্ট্রান্ড রাসেল তার প্রিন্সিপালস অফ ম্যাথমেটিক্স গ্রন্থে এভাবে উপস্থাপন করেছেন যে সহজভাবে বলতে গেলে শব্দ সমষ্টির অর্থ হলো ওইসব চিহ্ন বা শব্দ সমষ্টি ব্যতীত অন্য কিছুর পরিবর্তে বসে। অর্থাৎ যদি আমরা সহজভাবে বলতে যাই, শব্দ সমষ্টির অর্থ হলো ওইসব চিহ্ন যা শব্দ সমষ্টি ব্যতীত অন্য কিছুর পরিবর্তে বসে। অর্থাৎ এখানে কিন্তু নির্দেশনাটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কোন একটা বস্তু, যেমন তোমরা একটু আগে দেখলে যে ওবামা, একটা হচ্ছে আমরা শব্দ করলাম যে ওবামা, এবং সেটাকে একটা ওবামা নামক ব্যক্তিকে নির্দেশ করছে, তাই না? তার মানে একটা অস্তিত্বকে নির্দেশ করছে যে সে, এবং সেটা কি তার মাধ্যমে হলো অর্থটা প্রকাশ পাচ্ছে। রাসেল আরো বলেন ভাষার প্রয়োজনীয় কাজ হলো বাস্তব কোনো কিছুকে স্বীকার বা অস্বীকার করা। উইলিয়াম পি আলাস্টান তার ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজে এই মতবাদে দুটো রূপের কথা উল্লেখ করেন, বেশি এবং কম সরল রূপ। দুটো রূপই এ ব্যাপারে একমত যে একটি অভিব্যক্তি বা উক্তির অর্থ হলো অভিব্যক্তি বা উক্তি ব্যতীত অন্য কিছুকে নির্দেশ করা। অর্থাৎ এখানে আমরা কিন্তু কোনো একটা যখন শব্দকে বলছি সাথে সাথে সেটা নির্দেশনার একটা জিনিস থাকবে, সেটাকে আসলে বোঝানো হচ্ছে সহজ অর্থে। শিক্ষার্থীরা এই মতবাদটা আসলে খুব একটা সন্তোষজনক মতবাদ নয়, সেজন্য এটার বিরুদ্ধে অনেক ধরনের মতবাদ বা মানে সমালোচনা রয়েছে। চলো আমরা সমালোচনাগুলো দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটার সম্পর্কে কি কি সমালোচনা হয়েছে। তাহলে মানে এই তোমাদের যে এই মতবাদটি সেটি আর একটু বুঝতে সুবিধা হবে। তাহলে নির্দেশমূলক অর্থতত্ত্বের যে সীমাবদ্ধতা রয়েছে, প্রথম আপত্তি যদি আমরা দেখি যে এমন অনেক শব্দ আছে যা কোনো বাস্তব বস্তুকে নির্দেশ করে না। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে এমন অনেক শব্দ আছে যা কোনো বাস্তব বস্তুকে নির্দেশ করে। কারণ আমরা একটু আগে দেখেছি যে তারা মনে করে কোনো কিছুকে নির্দেশ করলে সেটার অর্থ হয়ে যায়, তাই না? তাহলে এখানে যেমন একটা কুকুরকে নির্দেশ করলাম, কুকুর একটি আছে, অস্তিত্ব আছে, সেটা হলো নির্দেশনা হলো। কিন্তু কোন এমন তো অনেক বস্তু থাকতে পারে যেটা কোনো বাস্তব বস্তুকে নির্দেশ করছে না। যেমন ধরা যাক পেগাসাস, সান্টা ক্লজ কিংবা ইস্টার মানি এর মতো কিছু অনস্তিত্বশীল নাম বা শব্দের কথা যারা বাস্তবে কোনো কিছুকে কিন্তু নির্দেশ করে না। শিক্ষার্থীরা তাহলে আমরা কি দেখছি, যেখানে পেগাসাস, সান্টা ক্লজ কিংবা ইস্টার বানির মতো কিছু অনস্তিত্বশীল নাম বা শব্দ কথা যেগুলা বাস্তবে কোনো কিছুকে হচ্ছে নির্দেশ করে না, অথচ নামগুলো কিন্তু অর্থপূর্ণ, তাই না? কারণ বাস্তবে পেগাসাস নামে কোনো ডানাযুক্ত ঘোড়ার কিন্তু অস্তিত্ব নেই। অথবা আমি কাউকে দেখিনি, আই সো নবডি, এই বাক্যটার কথাই ধরি, এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কাউকে বা কেউ না বোধহয় কোনো একটি কিছুকে নির্দেশ করছে, কিন্তু আসলে তা কোনো কিছুকে কিন্তু নির্দেশ করছে না, অথচ শব্দটি একটি অর্থপূর্ণ শব্দ। সেক্ষেত্রে ধরো আমরা যদি বলি যে তুমি কি কাউকে দেখেছো, তুমি বললে যে না আমি কাউকে দেখিনি, তাহলে এখানে কিন্তু কেউ নেই। কাউকে তুমি যদি বলো যে কাউকে দেখিনি, এই কাউকে কে, এরকম কোনো ব্যক্তি বা বস্তুকে কি আমরা নির্দেশ করতে পারি? কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু অর্থপূর্ণ। তোমরা কি বুঝতে পারছো শিক্ষার্থীরা, যে আমরা বলছি যে আমরা কাউকে দেখিনি, কিন্তু এই কাউকেটা কে, এটাকে তাকে কিন্তু নির্দেশ করা যাচ্ছে না, তাই না? অথচ এটি কিন্তু একটি অর্থপূর্ণ শব্দ। লুইস ক্যারল তার এলিস অ্যাডভেঞ্চারাস ইন ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড
থ্রু দ্য লুকিং গ্লাস গ্রন্থে কেউনো শব্দটির অর্থ ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেছেন। এখানে প্রশ্ন করা হচ্ছে যে রাস্তায় তুমি কাকে অতিক্রম করেছো, উত্তর যে দেওয়া হয় কাউকে নয় বা কেউ নয়, তাহলে সিদ্ধান্তটা কি হচ্ছে, তাহলে অবশ্যই কাউকে নয় তোমার চেয়ে আস্তে হাঁটে। তার মানে কি, তুমি কাকে অতিক্রম করছো, যদি একটা কোশ্চেন এরকম করা হয়, তুমি বলছো কাউকে নয় বা কেউ নয়, তার মানে কি তুমি কারো কাছ থেকে আস্তে হাঁটো, বা ধরলাম যে তুমি কারো আহ, কাছ থেকে মানে কারো থেকে হচ্ছে বেশি দূরে মানে জোরে হাঁটো বা কারো কাছে আস্তে হাঁটো, তাই না? তো এই কাউকে নয় সেটা কে? এই কথোপকথনে নবডি জাতীয় শব্দকে ব্যক্তি মানুষের নামের মতো ব্যবহার করা হচ্ছে, অথচ আমরা জানি নবডি একটি অর্থপূর্ণ শব্দ হওয়া সত্ত্বেও ব্যক্তি মানুষের মতো বাস্তবে শব্দটি কোনো কিছুকে কিন্তু নির্দেশ করে না। সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো, তাহলে নির্দেশমূলক মতবাদ বলছে যে কোনো একটি উক্তি, আমরা শব্দ উক্তি আর হচ্ছে কোনো কিছুকে নির্দেশ করবে। কিন্তু আমি তো এইসব ব্যাপার মানে নোবডি বা আমরা পেগাসাস বা সান্তা ক্লজ ইস্টার বানি এগুলো কিন্তু আমরা সবসময় ব্যবহার করে আসছি, কথাগুলো কিন্তু অর্থপূর্ণ কথা, কিন্তু এগুলো কিন্তু আসলে কোনো কিছুকে নির্দেশ করছে না, কারণ এগুলো তো বাস্তবে এটা নাই, কিছুই নাই। তাহলে সেটা কি অর্থপূর্ণ হবে না? অবশ্যই হবে। তাই এই সীমাবদ্ধগুলো কিন্তু এই মতবাদে রয়েছে। দ্বিতীয়ত দেখো, আমরা একটি উদ্দেশ্য বিধেয়মূলক বাক্য ধরলাম যে একটি, তোমরা জানো যে একটি একটি বাক্যে কি একটি উদ্দেশ্য থাকে, একটি বিধেয় থাকে, তাই না? ধরলাম যে রালফ হয় মোটা, রালফ ইজ ফ্যাট। কি এভাবে আমরা যদি বিচার করি যে এই বাক্যে, তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, তো এই বাক্যে রালফ একজন ব্যক্তির নাম নির্দেশ করছে, কিন্তু মোটা কি নির্দেশ করছে? হয়তো আমরা বলতে পারি মোটা বিমূর্ত কোনো কিছুকে নির্দেশ করছে, তাই না? এটা বলতে পারি যে বিমূর্ত, মোটা হচ্ছে কোনো বিমূর্ত একটা জিনিস, অর্থাৎ কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য সংক্রান্ত অন্যান্য বিশেষণ পদের মতো এটি একটি বিশেষণ পদ হিসেবে কিছু নির্দেশ করছে। অথবা আমরা যদি প্লেটোর ভাষায় বলি যে মোটাত্ব কোনো কিছুর নাম। আচ্ছা ধরে নিন, আমরা এখানে ধরে নিই যে খুব সম্ভবত রালফ হয় মোটা বাক্যটিতে রালফের মোটাত্ব গুণটির একটি উদাহরণ বা দৃষ্টান্ত দেওয়া হয়েছে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে হয় মোটা এর অর্থ হবে মোটাত্ব আছে, তাই না? এখানে একজন ব্যক্তির মানে রাফ বা তুমি ধরো, আমরা যদি একটা অন্য নামই ধরে সুমন, সুমন নামের সাথে তার একটি গুণের মোটা গুণটি হচ্ছে যোগ করা হয়েছে এই হয় শব্দটি দ্বারা। কিন্তু হয় শব্দটি কি কোনো কিছু নির্দেশ করছে? আমি আমার ধরো কোনো সুমন নামের ব্যক্তি বা ইমন নামের ব্যক্তি বা কোন একটা ব্যক্তিকে নির্দেশ করতে পারছি, এবং নির্দেশমূলক মতবাদ অনুযায়ী হলো কোনো গুণকে আমরা নির্দেশনা করতে পারি, কোন সম্পর্কের ভিত্তিতে করতে পারি। কিন্তু এখানে যে হয় বলা হলো, সেই হয়টাকে আমরা কিভাবে নির্দেশ করব? হয়তো বা হয় শব্দটি অধিকারের বা নিজস্বতার সম্বন্ধকে নির্দেশ করছে, যে অধিকার বা নিজস্বতা। তাহলে সুমন হয় মোটা বা ইমন হয় মোটা বাক্যটির অর্থ হবে এমন যে সুমন নিজে মোটাত্ব সম্বন্ধটা বহন করছে, তাই না? যে সুমন বেয়ার দ্য হ্যাভিং রিলেশন টু ফ্যাটনেস। তাহলে এখানে আমাদেরকে খুঁজতে হবে বহন করা শব্দটি কাকে নির্দেশ করছে। সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো আমরা কি, এখানে আমাদেরকে যদি আমরা এটা অর্থ করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই যে নির্দেশমূলক মতবাদ অনুযায়ী। তাহলে এইভাবে হয় শব্দটি নির্দেশক খুঁজতে যেতে আমরা বহন করা শব্দটিকে নিয়ে আসলাম, যে সে মোটাত্ব বহন করছে। তাহলে হয় শব্দটিকে নির্দেশক করতে যাই আমরা হচ্ছে বহন করাটা নিয়ে আসলাম। এবং এই বহন করা বিমূর্ত সত্তার প্রয়োজন, একইভাবে যদি বহন করার নির্দেশনা আনতে যে আমি আরেকটা কোনো বিমূর্ত সত্তার প্রয়োজন হতে পারে, এইভাবে কি হবে, এই একটা অনাবস্থা দোষের সৃষ্টি হবে। মানে একটা থেকে খুঁজতে যে একটার কারণ খুঁজতে যে আরেকটা কারণ, আরেকটা কারণ খুঁজতে যে আরেকটা কারণ, বা একটাকে আনতে যে আরেকটা, এভাবে করতে করতে কি হবে, আমাদের হচ্ছে অনাবস্থা দোষের সৃষ্টি পতিত আমরা হয়ে যাব, তাই না? তাহলে কিন্তু কোনোভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারছি না, এই ইয়াটাকে মানে এই যে বাক্যটা, সেটাকে কিন্তু আমরা কোনোভাবে নির্দেশনামূলক মূলক মতবাদ অনুযায়ী কিন্তু ব্যাখ্যা করতে পারছি না। সেক্ষেত্রে আরেকটা দেখো, তৃতীয়ত ওয়ার্ড এন্ড অবজেক্ট গ্রন্থে ডব্লিউ.ভি. কোয়েন অভিযোগ করেন যে এমন কিছু শব্দ আছে যেমন উপায়ে, পক্ষে, প্রভাব, যেগুলো ব্যাকরণগতভাবে বিশেষ্য, কিন্তু তারা বিশিষ্ট বস্তু বা কোনো ধরনের বস্তুর নাম নয়, তাই না? এগুলো ব্যাকরণগতভাবে বিশেষ্য, আমরা কোনো নামকে কিন্তু আমরা বলি না, তাই না, বিশেষ্য। কিন্তু এগুলো কিন্তু কোনো বিশিষ্ট বস্তু, বিশিষ্ট বস্তু বলতে কোনো নির্দিষ্ট কোনো বস্তু বা কোনো কিছু কিন্তু এটা নাম নয়। এমনকি বিশেষ্য পদ কোনো অনস্থিতিশীল বস্তু বা গুণের মতো কোনো বিমূর্ত সত্তাও নয়, তাই না? আমি কারো পক্ষে কিছু করতে পারি, এই পক্ষে যে বিহাব কোনো বস্তু বা বিমূর্ত সত্তাও নয়। তাহলে এইসব বিশেষ্য পদ অর্থপূর্ণ, তাই না? আমরা কিন্তু বলি যে আমি তার পক্ষে কাজটা করছি, তাদের পক্ষ থেকে আমি আসছি। তাহলে এগুলোকে কি নির্দেশ, এই পক্ষে যে শব্দটা আছে, তাহলে এটাকে নির্দেশ কিভাবে করবে, এটাকে বাস্তবভাবে কিভাবে নির্দেশ করবে? কিন্তু এগুলো তো অর্থপূর্ণ, এই পদগুলো কিন্তু অর্থপূর্ণ, তাই না? শব্দগুলো অর্থপূর্ণ, কিন্তু এগুলোকে কিভাবে নির্দেশ করবো আমরা? তাহলে এই বিশেষ্য পদ অর্থপূর্ণ, কিন্তু তারা তাদের অর্থ কোনো কিছুকে নির্দেশ করার মাধ্যমে কিন্তু লাভ করে না।
কিন্তু এগুলো কিন্তু অর্থপূর্ণ, এগুলোকে কোনোভাবে কিন্তু নির্দেশ করা যাচ্ছে না। তারপরে আমরা যদি আরেকটু দেখি, বিশেষ্য ছাড়া অনেক শব্দ আছে যথা ভেরি, অফ, ইয়েস, এলাস, যারা কোনো কিছুকে নির্দেশ করে না, অথচ এইসব শব্দ কোনো কিছু নির্দেশ না করলেও অর্থপূর্ণ, তাই না? আমরা বলি না যে হ্যাঁ ইয়েস বা ভেরি, এসব অর্থপূর্ণ শব্দ বাক্যে ব্যবহৃত হয় যা একজন বক্তা কিন্তু বুঝতে পারে, তাই না? কিন্তু এরকম কোনো কিছুকে কিন্তু নির্দেশ করে না। সেক্ষেত্রে তখন আমরা প্রথম আপত্তির মধ্যে 4টি আপত্তি দেখলাম, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় আপত্তিতে যাই। দ্বিতীয় আপত্তিতে কি বলা হচ্ছে, অর্থের নির্দেশমূলক মতবাদ অনুসারে একটি বাক্য হলো নামের সমষ্টি, ঠিক আছে? কিন্তু কেবল নামের সমষ্টি হলেই বাক্য অর্থপূর্ণ হয় না, ঠিক আছে? তার মানে কি তারা বলতে চাচ্ছে যে নামের সমষ্টি কোনো কিছু নির্দেশ করে, কিন্তু সেটা হলে কি কোনো বাক্য অর্থপূর্ণ হবে? তা কিন্তু নয়। তাহলে আমরা কি দেখি, যেমন ধরো এখানে যদি আমরা দেখি যে রালাফ, হ্যাঁ, জিল, ওয়াশিংটন, ফিলিস, এদের নামের যদি সমষ্টি দেখি, যে এই নামের সমষ্টি হলো তারা কোনো কিছু বিবৃত করে না, ঠিক আছে? এবার নামের সমষ্টি। কেউ হয়তো মনে করতে পারে যদি নামের সাথে তার গুণ জুড়ে দেওয়া যায়, যেমন রালাফ ফিটনেস, তাহলে বাক্যটি উদ্দেশ্যবিধ বাক্যে পরিণত হয়ে অর্থপূর্ণ হতে পারে, কিন্তু এক্ষেত্রে বাক্যটি ব্যাকরণসম্মত হবে না। ব্যাকরণসম্মত হতে হলে বাক্যের মধ্যে একটি ক্রিয়া সংযুক্ত করতে হবে, অর্থাৎ রালাফ ফিটনেস এর বদলে লিখতে হবে রালাফ হ্যাজ ফিটনেস। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি কিভাবে রালাফ হ্যাজ ফিটনেস ধরনের বাক্য ব্র্যাটলি প্রদত্ত অনবস্থা দোষে দুষ্ট হয়। অর্থাৎ আমরা যদি নামগুলি জুড়ে দিই তাহলে কি সেটার কোনো বিবৃতি হবে বা সেটার কোনো অর্থ কি হবে? যেমন এখানে অনেকগুলো নাম দেওয়া হয়েছে, তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না। কিন্তু একটু আগে আমরা কি দেখলাম, যখন আমরা সেই নামের সাথে আমরা একটি হচ্ছে ক্রিয়া যুক্ত করতে চাচ্ছি, ক্রিয়া যুক্ত করে দিই, তাহলে সেই ক্রিয়া যুক্ত করলে কি হচ্ছে যে রালাফ হ্যাজ ফ্যাটনেস, তো সেই আবার এখানে করতে গেলে আমাদের তো আবার সে অনবস্থা দোষে কিন্তু সৃষ্টি হয়ে গেল, তাই না? আমাদের হ্যাজের আবার অর্থ এটাকে নির্দিষ্ট করা যাচ্ছে না, সেটা করতে গিয়ে আরেকটা ইয়েকে আনতে হবে, তাই না? সম্পর্কটা সৃষ্টি করতে হলে, তাই না? আমাদের কিন্তু সেভাবে আমরা সেটা অর্থ কিন্তু পাচ্ছি না, তাই না? তাহলে আমরা কি বলতে পারছি যে অর্থের নির্দেশমূলক মতবাদ অনুসারে একটি বাক্য হলো নামের সমষ্টি, কিন্তু কেবল নামের সমষ্টি হলে বাক্য কিন্তু অর্থপূর্ণ হয় না, তাই না? তার সাথে কিন্তু উদ্দেশ্য বিধেয় বাক্যে পরিণত হতে গেলে তার সাথে হচ্ছে আমাদের কিন্তু কোনো বিশেষণ বা হচ্ছে তোমার ক্রিয়া কিন্তু যুক্ত করতে হবে। নাম দিলে হবে না, তোমাদের সাথে এটার সাথে কিন্তু ক্রিয়াও ব্যাখ্যাসম্মত হতে গেলে ক্রিয়া যুক্ত করতে হবে, ঠিক আছে? আর না হলে কিন্তু সেই আগের মতোই সেটা অনবস্থা দোষে সৃষ্টি করবে। তৃতীয় পদ্ধতিতে আমরা দেখি যে অর্থের নির্দেশমূলক মতবাদ অনির্দিষ্ট পদ ব্যাখ্যা করতে অসমর্থ, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি ব্যাখ্যা দেই, নির্দেশমূলক মতবাদ অনুসারে বেশিরভাগ উক্তির অর্থ উক্তির বহনকারীকে নির্দেশ করে, ঠিক আছে? উক্তি যে বহনকারী সেটাকে নির্দেশ করে, তার উপর নির্দেশ করে অর্থটা হচ্ছে। সেই অর্থে একটি অস্তিত্ববাচক উক্তিকে, যেমন রবি শঙ্কর সেতার বাজান, বিশ্লেষণ করে তার অর্থ নিরূপণ করা সম্ভব। এই উক্তিটিতে রবি শঙ্কর একজন ব্যক্তিকে নির্দেশ করছে এবং সেতার বাজান দ্বারা বোঝা যায় তিনি একটি বিশিষ্ট কর্ম করেন, অর্থাৎ সেতার বাজান। তোমরা এটাকে দেখেছো যে নাম, বিশিষ্ট নাম, বিশিষ্ট কর্ম কিন্তু এই নির্দেশনা তথ্যমূলক হচ্ছে যে মতবাদটি আছে তারা মনে করে সেটা সম্পর্কে আমরা হচ্ছে অর্থটি প্রকাশ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি যে রবি শঙ্কর সেতার বাজান বিশ্লেষণ করে তার অর্থ আমরা নিরূপণ করতে পারছি, হ্যাঁ? বা তিনি যেহেতু রবি শঙ্করকে আমরা হচ্ছে নির্দেশ করতে পারছি এবং সেতার বাজান দ্বারা তার একটি বিশিষ্ট কর্মকে হচ্ছে আমরা নির্দেশ করতে পারছি। কিন্তু এমন অনেক উক্তি বা শব্দ আছে যা এককালে কিছু নির্দেশক ছিল কিন্তু বর্তমানে সেটা নেই। উদাহরণস্বরূপ কিন্তু আমরা বলতে পারি যে ফ্লজিস্টনকে এককালে দহন ক্রিয়ার কারণ বলে মনে করা হতো, ঠিক আছে? যদি আমরা ধরে নিই যে ফ্লজিস্টন বলে কোনো জিনিস নেই কিংবা কখনো ছিল না, তাহলে প্রদত্ত বাক্যটিকে আমরা বুঝবো কি করে? তার মানে ফ্লজিস্টন নামে এক ধরনের একটি পদার্থ ছিল যা হলো দহন ক্রিয়ার ক্ষেত্রে মানে সাহায্য করতো, তাই না? কিন্তু এটা তো এখন আর নাই। তো সেক্ষেত্রে আমরা তাকে নির্দেশ কিভাবে করবো, তাই না? বা বুঝবো কি করে? অর্থ যদি কোনো উক্তি বা শব্দের নির্দেশক হয় তাহলে এই সংজ্ঞা অনুসারে বাক্যটিকে আমরা অর্থহীন বলবো। মেনিং নামে একজন দার্শনিক প্রস্তাব করেছিলেন এসব অনির্দিষ্ট শব্দ এমন কিছুকে নির্দেশ করে যা প্রচলিত অর্থে অস্তিত্বশীল নয়। মেনিং এই সব শব্দকে অবাস্তব সত্তা
বলে অভিহিত করেছেন, যাদের বাস্তবতা এই জগতের বাস্তবতা থেকে ভিন্ন। কিন্তু বেশিরভাগ দার্শনিক তার এই মতবাদকে মেনে নেননি। কেউ কেউ প্রস্তাব করেছেন যে উল্লেখিত উক্তিতে ফ্লগিস্টোন একটি প্রত্যয় বা ধারণাকে নির্দেশ করে কোনো বাস্তব বস্তুকে নয়। তাহলে নির্দেশমূলক মতবাদ অনুযায়ী কিন্তু আমরা অনির্দেশক যে হলো তোমার আছে সেগুলোকে কিন্তু পদ যে আছে সেগুলোকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি না, কারণ এটা তো আমরা ছিল এক সময় ছিল, এখন তো নেই, সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারছি না। আর এই মতবাদের অপর একটি সমস্যা হলো এই মতবাদ নয়াত্মক অস্তিত্ববাচক উক্তিকে, যথা ধরো নয়াত্মক যে অস্তিত্ববাচক শব্দ রয়েছে তাদেরকে সেটা ব্যাখ্যা করতে কিন্তু অসমর্থ। আমরা যদি উদাহরণ দিই যে আটলান্টিস অস্তিত্বশীল নয়, এই উদাহরণটিতে কিন্তু এই নির্দেশমূলক মতবাদ মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করতে পারি না বা পারা যায় না। যদি আটলান্টিসের কোনো অস্তিত্ব না থাকে তাহলে আটলান্টিস পদটি কোনো কিছু নির্দেশ করে না বলে এটা অর্থহীন, তাই না? কেউ বলতে পারেন যে আটলান্টিস কোনো ডুবন্ত শহরকে নির্দেশ করে না, নির্দেশ করে ডুবন্ত শহরের ধারণাকে, ঠিক আছে? কিন্তু তাতে একটি আপাতত হেয়ালি দেখা যায়, কেননা আটলান্টিসের ধারণা আছে যা কিছুকে নির্দেশ করে, অথচ আমরা আটলান্টিসের অস্তিত্ব নেই উক্তিটিকে মিথ্যা বলছি। কিন্তু এই ধরনের উক্তিকে অস্বীকার করা অসম্ভব। সেক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আটলান্টিসের ধারণা আছে যা কোনো কিছুকে নির্দেশ করে, তাই না? একটা ধারণা কোনো কিছুকে নির্দেশ করছে, কিন্তু আমরা কি বলছি আটলান্টিসের অস্তিত্ব নেই উক্তিটিকে আমরা বলছি মিথ্যা, তাহলে তো সেটা কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তাই না? একটা হেয়ালির সৃষ্টি হয়। কিন্তু এই ধরনের উক্তিকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, তাহলে নির্দেশমূলক মতবাদ দিয়ে কিন্তু আমরা এটাকে ব্যাখ্যা করতে পারছি না। চতুর্থ আপত্তি দেখো, দুটি উক্তি বা শব্দের দুটি ভিন্ন অর্থ থাকতে পারে তারা একই জিনিসকে নির্দেশ করা সত্ত্বেও, তাই না? এমন তো হতে পারে যে দুটি উক্তি বা শব্দের ভিন্ন অর্থ থাকে, তারা যদি একই জিনিসকে নির্দেশ করে কিন্তু তার দুটি উক্তি বা শব্দের কিন্তু ভিন্ন অর্থ থাকতে পারে। এখানে যদি আমরা একটা বার্ট্রান্ড রাসেলের একটা উদাহরণ দিই, যেমন স্যার ওয়াল্টার স্কটের কথা তিনি বলেছেন আর দ্য অথর অফ ওয়েভারলির কথা তিনি বলেছেন। এই দুটোকে যদি আমরা দেখি, এই দুটি উক্তি কিন্তু একই ব্যক্তিকে নির্দেশ করে, কেননা স্কটই হলেন ওয়েভারলি এর লেখক। কিন্তু দুটি উক্তি কি একই অর্থ প্রকাশ করে না, তাই না? দুটি উক্তি কি একই অর্থ প্রকাশ করছে? তা কিন্তু না, ঠিক আছে? যদি একই অর্থ প্রকাশ করতো তাহলে স্কটি ওয়েভারলি লেখক উক্তিটি সত্য বলে জানা যেত উক্তির অন্তর্গত পদসমূহের অর্থ জানা গেলে। এটা একটা মৌলিক নিয়ম নির্দেশমূলক মতবাদের, যে দুইটি উক্তি একই অর্থ বহন করে, যেমন আমার একমাত্র চাচা এবং আমার পিতার একমাত্র ভাই। তখন এই উক্তিটি কিন্তু অভিন্ন, ঠিক আছে? আমার চাচা হলেন আমার পিতার একমাত্র ভাই, এর সত্যতা নির্ভর করে উক্তির অন্তর্গত যে ইয়েগুলো অর্থপূর্ণতার উপর, তাই না? আমরা কিন্তু এটা বুঝতে পারি। কিন্তু স্কটি ওয়েভারলি লেখক এই ধরনের কোনো অভিন্নতা, এটা কিন্তু কোনো অভিন্ন উক্তি নয়। অনেক মানুষই স্কট ওয়েভারলি লেখক বাক্যটি সত্যতা না জেনেও বাক্যটি কিন্তু বুঝতে পারে। তার মানে আমরা যদি দেখি যে দুটি উক্তি বা শব্দের দুটি ভিন্ন অর্থ থাকতে পারে, কিন্তু তারা কিন্তু একই জিনিসকে নির্দেশ করবে এমন কিন্তু কোনো কথা নেই। কিন্তু নির্দেশমূলক মতবাদ কিন্তু এটাই বলে যে তারা যেটা বলবে সেটা সবাই বুঝবে বা সেটা একই জিনিসকে নির্দেশ করবে, ঠিক একই জিনিস কিন্তু অর্থ একই রকম হবে, কিন্তু সেটা কি হবে? অর্থ কিন্তু ভিন্ন হয়, তাই না? দুটি উক্তি বা শব্দ কিন্তু ভিন্ন হতে পারে, কিন্তু তারা তাদের মধ্যে সব এক হবে বা নির্দেশ করা সত্ত্বেও তারা এক হবে, কিন্তু সেটা কিন্তু নয়। ঠিক আছে শিক্ষার্থীরা? পঞ্চম আপত্তি যদি দেখি আমরা, পঞ্চম আপত্তি বলা হচ্ছে যে নির্দেশমূলক মতবাদকে অর্থ নির্ণয়ের পরিপূর্ণ মতবাদ হিসেবে তখনই গণ্য করা হবে যখন এই মতবাদ অনুসারে সব ধরনের অর্থপূর্ণ ভাষাগত উক্তি কোনো কিছুকে নির্দেশ করবে, তাই না? আমরা একটু আগে দেখছি যে আমরা সবকিছুকে কিন্তু এই নির্দেশমূলক মতবাদ কিন্তু নির্দেশ করতে পারছে না, তাই না? তাহলে আমরা যদি মানে অর্থপূর্ণ হতে চাই তাহলে কি সবকিছুকে কিন্তু সব ধরনের অর্থপূর্ণ ভাষাগত উক্তি কিন্তু নির্দেশ করবে, কিন্তু এই মতবাদ সব ধরনের উক্তির অর্থপূর্ণতা কিন্তু নির্ণয় করতে সমর্থ নয়, ঠিক আছে? যেমন যদি আমরা বলি যে ভাষায় অনেক ধরনের সংযোজক আছে, তাই না? যেমন যথা, এবং, যদি, হয় এবং যেহেতু, যা মূলত যোজকের কাজ করে। তোমরা সেটা সবাই জানো, যেরকম আমরা কিন্তু পাই, তাই না? কিন্তু এসব শব্দ কি কোনো কিছুকে নির্দেশ করে? মনে হয় না, তাই না? নির্দেশমূলক মতবাদের সমর্থকরা এর জবাবে কি বলেন? তারা বলেন যেগুলো হচ্ছে ভাষার সহপদযোগ্য পদ যাদের নিজস্ব কোনো অর্থ নেই, বিশেষ্য, বিশেষণ বা ক্রিয়াপদের যেমন প্রাথমিক অর্থপূর্ণতা রয়েছে, এসব পদে সেই ধরনের কোনো অর্থপূর্ণতা নেই।
তাছাড়া তারা মনে করেন যে এই মতবাদের প্রবক্তারা যে বিশেষ্য পদ যেমন পেন্সিল, বিশেষণ পদ যেমন সাহস, ক্রিয়াপদ যেমন দৌড় কোনো কিছুকে নির্দেশ করে। কিন্তু আসলে কি তাই? তাদের মতে তো এরা নির্দেশ করে যে বিশেষ্য পদ বা বিশেষণ পদ, সাহস, ক্রিয়াপদ, দৌড় তাদেরকে নির্দেশ করে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু সেটা নির্দেশ করা যায় না। শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে এই যে পঞ্চম আপত্তি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে নির্দেশমূলক তত্ত্বের যে হচ্ছে মানে প্রবক্তা বা যারা হচ্ছে তারা হচ্ছে একমত পোষণ করেন এই মতের সাথে, তারা কিন্তু বলতেছেন যে হচ্ছে আমাদের যে আমরা যে ভাষায় বিভিন্ন সংযোজক দেখি, যে যদি, হয়, যেহেতু, এবং, এগুলো হচ্ছে নিজস্ব তাদের কোনো অর্থ নেই, কিন্তু হচ্ছে বিশেষ্য পদ, বিশেষণ পদ বা ক্রিয়াপদ এগুলো হচ্ছে কোনো কিছুকে নির্দেশ করতে পারে, কিন্তু তারা কিন্তু সেটা ভুলে যান যে সবসময় কিন্তু যুক্তিসঙ্গত নির্দেশক পাওয়া যায় না। যেমন ধরো, যদি আমরা একটি প্রশ্ন করি যে পেন্সিল কাকে নির্দেশ করে, ধরলাম যে পেন্সিল কথাটি, সেই শব্দটি পেন্সিল শব্দটি কাকে নির্দেশ করে? কোনো নির্দিষ্ট পেন্সিলকে অবশ্যই নির্দেশ করে না, কেননা পেন্সিল পদটি যে কোনো ধরনের পেন্সিলের প্রেক্ষিতে ব্যবহৃত হয়। সবচেয়ে যুক্তিসঙ্গত প্রস্তাব হলো পেন্সিল বলতে পেন্সিলের শ্রেণী বা জাতিকে নির্দেশ করে। সব ধরনের পেন্সিলের সমষ্টিকেই পেন্সিল বলে আমরা অভিহিত করে থাকি। আমরা একটা বিশেষণ দেখি যে সাহস বলতে চরিত্রের বিশেষ গুণ বা সাহস গুণকে নির্দেশ করে। দৌড় বলতে কিন্তু দৌড় ক্রিয়াকে আমরা দেখি, ক্রিয়াপত্রকে দেখি, দৌড় বলতে সব ধরনের দৌড় ক্রিয়ার শ্রেণী বা জাতিকে নির্দেশ করে। তাহলে এখন প্রশ্ন হলো, এটা সত্য যে পেন্সিল শব্দটি পেন্সিল শ্রেণীর সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত, কিন্তু পেন্সিল শব্দটি কি কি ওই শ্রেণীকে নির্দেশ করে? উত্তর হলো কি যে না। আমরা তো উদাহরণ দিই যে উদাহরণস্বরূপ আমি বলি যে আমরা যদি বলতে চাই পেন্সিল শ্রেণী খুবই বিরাট, তাহলে পেন্সিল খুবই বিরাট এই বাক্য উচ্চারণ করে আমরা তার মর্মার্থ কিন্তু বুঝতে পারবো না। অর্থাৎ কি পেন্সিল শব্দটা দিয়ে পেন্সিল শ্রেণীকে নির্দেশনার কাজ করা সম্ভব নয়। কিন্তু এখানে কিন্তু মানে যারা হলো মানে নির্দেশমূলক মতবাদের প্রভু, তারা কিন্তু পেন্সিল দিয়ে সবকিছুকে বোঝানোর চেষ্টা, কিন্তু আমরা কি পেন্সিল দিয়ে কিন্তু আমরা কি বোঝাচ্ছি, তাই না? একটা পেন্সিল দিয়ে কিন্তু আমরা তার জাতিকে কি নির্দেশ করি? যখন একটা বড়ি পেন্সিল, তখন কি আমরা কি জাতিকে নির্দেশ করছি? পুরো পেন্সিল শ্রেণীর যে জাতিটা রয়েছে সেটাকে কি নির্দেশ করি, না আমরা একটা পেন্সিলকে নির্দেশ করি? তাহলে এখানে কিন্তু নির্দেশ সব ক্ষেত্রে অর্থপূর্ণ করতে পারছে। সেভাবে কিন্তু বিশেষণ পদ, সাহস বা বিশেষ ক্রিয়াপদ, দৌড় এর বেলাও কিন্তু প্রযোজ্য, তাই না? তাহলে আমরা কি দেখছি যে এখানে মতবাদ অনুসারে সব ধরনের যে অর্থপূর্ণ উক্তি কোনো কিছুকে নির্দেশ করবে সেটা কিন্তু পারা যাচ্ছে না। তাহলে এইসব উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে এই নির্দেশনা মূলক যে তত্ত্বটি রয়েছে সেটি ভাষাগত উক্তির অর্থ নির্ধারণের সন্তোষজনক ব্যাখ্যা কিন্তু দিতে পারছে না। শিক্ষার্থীরা, তবে একটা কথা বলা যায় যে অর্থের নির্দেশমূলক মতবাদ যদিও সব শব্দ বা পদের অর্থ নির্ধারণের সহায়ক মতবাদ নয়, তবুও অনেকেই মনে করেন যে এই মতবাদ অন্তত একক বা বিশিষ্ট পদের অর্থ নির্ধারণে সক্ষম। আমরা কি বলছি? একক বা বিশিষ্ট পদের। একক বা বিশিষ্ট পদ বলতে সেই সব পদকে বোঝায় যা একক কোনো ব্যক্তি, স্থান বা অপর বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে, বা চিহ্নিত করে। একক বা বিশিষ্ট পদ কয়েক ধরনের হতে পারে, যেটা সক্রিয় নাম, যেটাকে আমরা বলি প্রপার নেম, যেমন ধরো চার্লি, জোসেফ, ঢাকা, তা না, এটা নির্দিষ্ট করে নির্দেশ করা যায়। 2 নম্বর বলতে পারি নির্দিষ্ট বর্ণনা, যেমন হচ্ছে ইংল্যান্ডের রানী, তা সেতার বাজান আমরা একটু আগে দেখেছি। তারপরে মাদুরের উপরে বসা বিড়াল বা মাদুরের উপরে বসা কুকুর, ঠিক আছে, এইসব। এবং তৃতীয় হচ্ছে একক ব্যক্তিক সর্বনাম, ঠিক আছে, যেমন তুমি, সে, তাদেরকে নির্দেশনা দিতে পারে। আবার পদস্যক সর্বনাম, এটি, ওটি ইত্যাদি। কিন্তু এখানেও আবার বিভিন্ন সমালোচনা হয়েছে, যেমন ফ্রেগে এবং রাসেল নির্দিষ্ট ভাবে দেখিয়েছেন যে নির্দিষ্ট বর্ণনার ক্ষেত্রে এই কথাটি সঠিক নয়। অর্থাৎ এখানে কিছু কিছু ভাষাতত্ত্ববিদ তারা হচ্ছে মনে করছেন যে অর্থের নির্দেশমূলক মতবাদ হচ্ছে একক বা বিশিষ্ট পদের অর্থ নির্ধারণে সক্ষম। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেমন ফ্রেগে, রাসেল তারা কিন্তু বলছেন যে না, সেটা সম্ভব নয়। যেটাই সর্বোপরি আমরা এই মতবাদটি কিন্তু আসলে একটু অনেক পপুলার মতবাদ, অর্থের নির্দেশমূলক মতবাদ, তারপরে এটার অনেক সমালোচনা রয়েছে। তো আমরা হচ্ছে আজকে আমার ক্লাসটি এটুকু মধ্যে থাকবে, আশা করছি তোমরা একটু হলে বুঝতে পেরেছো। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তোমার বইটি কিনে নিবে, তোমাদের সিলেবাস অনুযায়ী দেখবে যে বইগুলোর নাম লেখা আছে তোমাদের সিলেবাসে, বুক লিস্টে রয়েছে নাম, তোমরা দেখে তোমরা বই কিনে নিবে এবং বই দেখে দেখে তোমরা এটা বোঝার চেষ্টা করবে
আশা করছি খুব বেশি কঠিন না, তোমরা বুঝতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে শিক্ষার্থীরা। তোমরা ভালো থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।